নমস্কার বন্ধুগণ, যারা যারা ভিডিও দেখছো, এবার তোমাদের মা মাটি বাংলা যে দলটি সেটা ধ্বংসের পথে শেষ মুহূর্তে, তৃণমূলের ধ্বংস শুরু। এই বিষয় নিয়ে আজকে সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও। দুটো রাজনৈতিক দলের মধ্যে সর্বোচ্চ কাদা ছোঁড়াছুড়ি চললো এবং সেই জায়গা থেকে দাঁড় করিয়ে আজকে কি হতে চলেছে, তৃণমূলের ধ্বংস কীভাবে শুরু হয়েছে, প্রত্যেকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। এবং ডাইরেক্টলি আর দুদিনের মধ্যে ধ্বংস হতে চলেছে এই দলটি। ডাইরেক্টলি মন্তব্য করে দিলেন প্রত্যেকটি বিষয় সম্পর্কে, আজ জানতে পারবে এই বিষয়টি। আর একটা মন্তব্য করার মাধ্যমে, এটা একটা যাত্রা পার্টির দল, যাত্রা পার্টির নাম হচ্ছে মা মাটি বাংলা। তোমরা ঠিকই শুনেছো, এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু আজকে অনেক বাক বিতর্ক চলেছে। তারপর হচ্ছে অভিষেক সহ তৃণমূলে চাঁচা ছোলা করলেন অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গাঙ্গুলি কি বললেন সে সম্পর্কে ফার্স্টে শুনে নেবো। ফার্স্টে তিনি বললেন যে অভিষেক ব্যানার্জি কে? অভিষেক ব্যানার্জি আমি তাকে চিনি না। তিনি কে? আমি তাকে কোনো গুরুত্ব দিই না। আমি মা মাটি বাংলার মানুষকে চিনি, তিনি মমতা ব্যানার্জিকে আমি চিনি, তাকে আমি সম্মান করি। তিনি 2007 সালে আন্দোলন করে সিঙ্গুরে একটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন, ইট কাটকাল খেয়েছিলেন, অভিনয় করেছিলেন। অভিনয় করে তিনি কিন্তু একটা ভালো জায়গায় দাঁড় করিয়েছিলেন নিজের দলটাকে, আর কি বলতে চাইছেন। আমি তাকে সম্মান করি। কে অভিষেক ব্যানার্জি? কে তালপাতা শেখায়? সে হচ্ছে শেখ শাহজাহানের সব থেকে বড় সমর্থক, যার জন্য শেখ শাহজাহান ধরা পড়েনি। তার দ্বারা নির্দেশে পুলিশরা কিন্তু তার কিছু করতে পারেনি। ডাইরেক্টলি প্রশ্ন ছুড়ে দিলেন কিন্তু একদম অভিষেক ব্যানার্জিকে চরিত্র নিয়ে অনেক প্রশ্ন করেছেন। শেখ শাহজাহানকে ইচ্ছা করে কিন্তু তিনি ধরেননি এবং শেখ শাহজাহানের কাজটা কিন্তু তিনিই করতেন, এরকম বলে বিভিন্ন অ্যালিগেশন কিন্তু এনেছেন। এবার স্যার আপনি কিছু বলতে চান তো আমি অবশ্যই শুনবো। আর দর্শক বিন্দুকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবো তোমাদের কি বক্তব্য। তোমার প্রত্যেকটি বক্তব্য অবশ্যই আমি জানাতে বলবো এবং প্রত্যেকটি বক্তব্যকে আমি সুন্দরভাবে উপস্থাপন করতে বলবো তোমাদের সামনে। আর কমেন্ট বক্স কিন্তু ফাঁকা পুরোপুরি। তো স্যার বলতে থাকুন আপনার বক্তব্য। দেখুন, এখানে আমি আপনাকে কয়েকটা কথা দর্শকদের সামনে তুলে ধরি। অবশ্যই স্যার। দেখুন, এখানে বলে রাখি যে অভিজিৎ গাঙ্গুলি তিনি এখনো 5 মাস থাকা সত্ত্বেও তিনি কিন্তু প্রায় কাছাকাছি সময় এসে প্রায় ভোটের আগেই তিনি কিন্তু দল অর্থাৎ যে জুডিশিয়ারি যে ব্যবস্থা বা বিচারক যে পদরা সেটা কিন্তু ইস্তফা দিলেন। সেই পদ থেকে ইস্তফা দিয়ে তিনি কিন্তু ডাইরেক্টলি কিন্তু বিজেপিতে জয়েন করে নিলেন। হিসাব মতো তার কিন্তু একদিন সময় নিল। এখানে তাকে প্রশ্ন করা হয় যে আপনি কি সত্যি এটা কি পূর্ব পরিকল্পিত নাকি আপনার হঠাৎই মনে হলো, বা এটা কি আপনার কোনো আপনার কি কোনো ব্যক্তিগত কারণে নেমেছেন? তখন তিনি বললেন যে না, এই যে দুর্নীতি রয়েছে এই দুর্নীতির বিরুদ্ধে আমার মনে হলো যে অনেকে অনেক কিছু জানে না, অনেকে ফালতু কথা বলছে, তাই আমার মনে হয় যে রাজনীতিটা সঠিক পথ দেখানোর জন্য বা এই যে আদালত সম্বন্ধে যে ভুল ধারণা আছে সেই সব ধারণাগুলোকে মেটানোর জন্য আমার মনে হলো যে আমাকেই সশস্ত্র সংগ্রামে নামতে হবে। তো এরকম একটা মন্তব্য তিনি করলেন। তো এইখানে মন্তব্যে দাঁড়িয়ে তাকে যখন তৃণমূল সম্বন্ধে বলা হয় তখন তারা একটা কথা বলে যে তৃণমূলটা কোনো দল নয়, তৃণমূলটা একটা চোরের দল। ঠিক আছে, যেখানে শুধু কি বলবো, চোর ডাকাতি খেলা চলে নাকি? চোরের পর চোর, ডাকাতির পর ডাকাতি, এরকম একটা না ওটা নয়। বলতে চাচ্ছেন যে উনি বললেন যে আমি হচ্ছে ডাকাত, আমি ডাকাতির দলে যাচ্ছি আর চোর চোরের দলে যায়, সেটা আর কি নাকি এরকম বলতে চাইছেন নাকি? হ্যাঁ, এক প্রকার তিনি এটাই বলতে চাইছেন। এতক্ষণ তিনি একটাই মন্তব্য করলেন যে এখানে তিনি মন্তব্য করে এটা বোঝাতে চাইলেন যে তৃণমূল হচ্ছে একটা দুষ্কৃতীদের দল। ঠিক আছে, এটা কোনো পলিটিক্যাল পার্টি হতেই পারে না। এটা একটা যাত্রাপালার দল, যেখানে কি হয় না শুধু যাত্রাপালা, যার নাম মামাটি মানুষের দল। অর্থাৎ মামাটি মানুষ মামাটি করে শুধু যাত্রাপালা আর চুরি হয়, যাত্রাপালা আর চুরি, এরকম একটা ব্যাপার। তো এবার এই নিয়ে কিন্তু যখন একটা রিপোর্টার তাকে প্রশ্ন করে যে আচ্ছা, এই যে আপনি যে তৃণমূল নিয়ে এত কথা বলছেন, তাহলে বিজেপি কি করেছে, তাহলে বিজেপিটা কি হবে যে ওখানে আদানিকে করলো, তখন নিয়ে বলছে যে আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ কিছু আছে? প্রমাণ করে দিলেন যে আদানি, তোমরা সকলেই জানো, কিন্তু এখানে আমার এমন একটা ব্যক্তিত্ব যে যার পেছনে বিজেপির সাপোর্ট থাকার কারণে, আরে তার কোটি কোটি টাকা। আর সবচেয়ে বড় কথা, জনগণকে অত বোঝানোর দরকার নেই, জনগণ সবই জানে। তো এখানে একটা কথা দেখুন, যেখানে আমাদের নরেন্দ্র মোদী তিনি কিন্তু ফান্ডিং কোথায় পায়, নরেন্দ্র মোদী যে এই সমস্ত আদানি কথাটা শুনুন, ওটা জনসাধারণ বুঝবে ঠিক কথা, কিন্তু আরো সহজভাবে বলা যায় যে ওখানে কত কোটি টাকা ঋণ ছিল। ঠিক আছে, সরকার মুকুব করে দিল। অথচ সাধারণ মানুষের ঋণের কথা যদি বলা হয়, সেখানে একটা টাকাও ঋণ মুকুব হয় না, সেখানে কোটি কোটি টাকা ঋণ হয়ে গেল, ঋণ মুকুব হয়ে গেল। কেন হলো এইসব নিয়ে কিন্তু যখন প্রশ্ন করা হয়, তিনি কিন্তু অনেক ঘুরিয়ে প্রশ্ন করে। যেহেতু রিপোর্টারটা আর কি নর্মাল আর কি, তিনি কিন্তু কিছু বলতে পারলেন না। তো যাই হোক, যেহেতু কোনো প্রশ্ন করার আগে ঘাটে জল খেয়েই নামতে হয় ভালো করে, তো করেননি। যাই হোক, পরবর্তীকালে কিন্তু আমরা আলোচনা করছি। তো এখানে কিন্তু তিনি এখানেই থেমে থাকেন এবং সন্দেশখালী নিয়ে যখন তাকে বলে কিছু বলতে, তখন বললে আরে কি সন্দেশখালী নিয়ে কি বলবে, তো অভিষেকের নির্দেশে তো শেখ শাহজাহান এইসব কাজ করেছে এবং অভিষেক নির্দেশ দিয়েছে বলেই আর কি শেখ শাহজাহানকে প্রত্যেক রাতে বলেছে। তিনি এই কথাটাও বলেছিলেন যে শেখ শাহজাহানের প্রত্যেক দিন হচ্ছে প্রত্যেক দিনের সঙ্গী হিসেবে তিনি কিন্তু তাকে পেয়েছিলেন আর কি, সাপোর্টার হিসেবে। একদম। তো দেখুন, এখানে অনেক মন্তব্য
এখানে দাঁড়াচ্ছে যে সন্দেশখালী নিয়ে যে ভয়ানক বিষয়টা তিনি তুলে ধরলেন, যে এই যে মানে হাতে যে অস্ত্র শস্ত্র মেয়েরা তুলে ধরেছে, এটা কিন্তু একটা বলতে যে আরো বাংলায় যে আরো যে সন্দেশখালী তৈরি রয়েছে সেখানকার মহিলাদের একটা অনুপ্রেরণা দিল যে তোমরাও এরকম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো। অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলি তিনি এটাই নির্দেশ করলেন যে এটা শুধু সন্দেশখালীতে নয়, আরো অনেক জায়গায় কিন্তু এই সেম পরিস্থিতি হয়ে রয়েছে এবং হয়তো এমন পরিস্থিতি যে সেখানে বিরাট আকার জাস্ট উঠে আসার অপেক্ষা। তো তিনি এমন মনে হচ্ছে যেন তিনি এই সময় রাজনীতিকে একটা পরিবর্তন করার চিন্তা ভাবনা নিয়ে রাজনীতিতে ঢুকেছে। পরিবর্তন সংসারের নিয়ম বলে আর কি তিনি নাম দিয়ে যাচ্ছেন। একদম কিন্তু পরিবর্তন কতটা হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন শুনেছি দর্শককে। বললেন 2009 সালে যেমন মানে তৃণমূলের উত্থান ঘটেছিল সিপিআইএম এর মাধ্যমে, তেমনই কিন্তু এই 2024 সালে কিন্তু তার পতনের শেষ মুহূর্ত চলে এসেছে। বলছে আর 2 থেকে 3 জন নাকি ধরা পড়লে নাকি শেষ হয়ে যাবে, পুরো দলটা শেষ হয়ে যাবে। কিন্তু আরেকটা প্রশ্ন আমি তুলে ধরছি, তো এখানে আবার অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে কিন্তু কিছু প্রশ্ন করলেন কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন তার চরিত্রের দোষ আছে, সে হচ্ছে সম্পূর্ণরূপে তার স্ত্রী তার সাথে থাকে না কেন, তার ডাইরেক্টলি তার হচ্ছে যে সমস্ত কাজের বুয়া মানে বলতে যে কাজের যে মেয়েরা, তারা অল্প বয়সী কাজের মেয়েরা, তারা ভয় পায় কেন, তার থেকে দূরে দূরে সরে থাকে কেন, এই প্রশ্নের উত্তর দাও। আর হচ্ছে বিচারপতি, তো বিচার ব্যবস্থা কি জানে, তার কোনো যোগ্যতাই নেই, সে শুধু থাকে শুধুমাত্র টেট পরীক্ষা নিয়ে কিসব দুর্নীতি নিয়ে কিসব বলছিল, দুর্নীতি হচ্ছে না, সেই দুর্নীতি করতো, সে শুধু টাকা নিত আর হচ্ছে চাকরি দিত, সেই সম্পর্কে কিন্তু ডাইরেক্টলি মন্তব্য করেন কল্যাণময়। তাহলে এইখান থেকে কি বুঝতে পারছি, কাজ ছড়াছড়ি শেষ মুহূর্তে চলে এসছে। এবার দর্শকবৃন্দ তোমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে তোমরা কাদাছড়িটা কোন দিকে শুনতে চাইছো, মানে কার সাপোর্ট তুমি করছো, কে সত্যি কথা বলছে কে মিথ্যা কথা বলছে, তোমাদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু তিনি এখন মানে মুখ খুলেই প্রথমেই তৃণমূল নিয়ে নেমে পড়লেন, সুতরাং এক্ষেত্রে কিন্তু বোঝাই যাচ্ছে যে 2024 লোকসভা ভোটের আগে কিন্তু তিনি অনেক কিছু পোল বা অনেক কিছু এভিডেন্স হয়তো আছে, তিনি কিন্তু খোলার চেষ্টা করছেন। এবং তিনি এটাও ইঙ্গিত দিলেন আর 2-3 জন মানে কি এমনও তিনি সিলেক্ট করে রেখেছেন কয়েকজনকে যে তারা হয়তো খুব তাড়াতাড়ি ধরা পড়বে। অর্থাৎ কে কারা কখন ধরা পড়বে এ নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনা বাংলা রাজনীতিতে কিন্তু উঠে আসছে। তো অবশ্যই দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। তো অবশ্যই তোমাদের বলে রাখবো যে এরকম গুরুত্বপূর্ণ যে তথ্য বিশ্লেষণ পাশাপাশি অনেক কিছু এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে। সুতরাং অবশ্যই এই রাজনীতির এই চ্যানেলে যুক্ত হও এবং তোমাদের এটুকু বলে রাখি যে নিশ্চয়ই 2024 লোকসভা ভোটের আগে কিন্তু অনেক খেলা খেলতে চলেছে বা অনেক কিছু হতে চলেছে। চলো তাহলে জানা যাক এবং দেখা যাক কি হয়। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, পরবর্তী দেখার জন্য সুস্থ ভালো থেকো, ধন্যবাদ। এবং এই ভিডিওটা আগুনের লেলিয়ান শিকার মতো ছড়িয়ে দাও।